আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির 3 সংগঠনের তারুণ্যের সমাবেশ। মিছিল নিয়ে যোগ দিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। কর্মসূচি ঘিরে তাদের মাঝে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। দুপুর 2টায় শুরু হয়েছে সমাবেশ, তবে এর আগে ভাগেই পূর্ণ হয়ে গেছে সমাবেশ স্থল। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও দলে দলে অংশ নিয়েছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তরুণদের একটা জয় জয়কার অবস্থা ছিল। এটা কিন্তু প্রমাণ করে যে না, তরুণের হাতে কিন্তু বাংলাদেশ সবথেকে নিরাপদ। তরুণদের শক্তিকে জাগ্রত করে আগামী দিনে বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং প্রবীণদের অভিজ্ঞতা দুইয়ের এক সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের লক্ষ্যে আজকের আমরা তারুণ্য সমাবেশ করতে যাচ্ছি। আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সকল ক্ষেত্রে তারুণ্যদেরকে প্রাধান্য দেওয়া হবে। এবং আজকে যে তরুণ সমাজ জেগে উঠেছে তার আজকে প্রতিফলন আজকে আপনার এই সমাবেশের মাধ্যমে দেখতে পারবেন। আধুনিক যে যাত্রা শুরু হবে দেশ পরিচালনার জন্য, সেটা তো ওদেরকে সাথে নিয়েই হবে। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বপ্নের শাহরিয়ার শিশির। বিএনপির 3 সংগঠনের তারুণ্য সমাবেশের সবশেষ কি অবস্থা, কি বলছেন তরুণরা? শাহনাজ, বিএনপির নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান আর করতালিতে কিন্তু নয়াপল্টন এবং এই আশপাশের এলাকা এখন কিন্তু ব্যাপক সরগরম। আপনি যেটি এরই মাঝে দর্শকদেরকে জানিয়ে দিয়েছেন, দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে এই তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে, কিন্তু এর আগেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর এসব এরকম বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে জড়াতে শুরু করেন। এবং দুপুর হওয়ার আগেই, অর্থাৎ মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কিন্তু লোকারণ্য হয়ে গেছে এই নয়াপল্টন এবং তার আশপাশের এলাকা। আমরা অনেককে দেখতে পেয়েছি যে নানা রকম বাদ্যবাজনার সাথে নিয়ে এই মিছিলে সমাবেশে যোগ দিয়েছেন। কেউ কেউ আবার দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে এই সমাবেশে যোগ দিয়েছেন। বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা এই সমাবেশে এসেছেন তাদের সাথে আমাদের কথা বলবার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে যেটি বলছেন যে প্রবীণের অভিজ্ঞতা এবং তারুণ্যের যে শক্তি, এই দুয়ের সমন্বয়ে আগামীর যে আধুনিক এবং বৈষম্যহীন যে বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা একসাথে কাজ করবেন। এবং সেই সাথে তারা এও বলছেন বিএনপির নেতৃত্বে যে দেশের তরুণ সমাজ একতাবদ্ধ, তারই একটি কিন্তু বহিঃপ্রকাশ আজকের এই তারুণ্যের সমাবেশ। আমরা তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম তারা কীরকম বাংলাদেশ প্রত্যাশা করেন। তারা আমাদেরকে জানিয়েছেন একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সুশিক্ষায় শিক্ষিত জাতি গঠনে তরুণ সমাজ ভূমিকা রাখবে, বিএনপি নেতৃবৃন্দ ভূমিকা রাখবে, সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশার কথাই কিন্তু তারা জানিয়েছেন। তারা বলেছেন কর্মসংস্থানের অভাবে কোনো যুবককে, তরুণকে ভুগতে হবে না, সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন, নিজ যোগ্যতায় কর্মক্ষেত্রে নিজেরা স্থান করে নিতে পারবেন, এরকম একটি বাংলাদেশের স্বপ্নই কিন্তু তারা দেখেন, সেই আকাঙ্ক্ষার কথাই কিন্তু তারা বলেছেন। এবং নেতাকর্মীরা আসলে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিছুক্ষণের মধ্যেই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং তিনি তরুণদের কি দিক নির্দেশনা দেন এবং তাদের জন্য বিএনপি কি করবে সেই বিষয়ে কি বলেন সেটা শোনার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। শাহনাজ। জি শিশির, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হচ্ছেন পল্টন থেকে জুমাতুল বিদা। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বিএনপি 3 সংগঠনের যে তারুণ্য সমাবেশ আছে সেখানে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তিনি কখন বক্তব্য দিবেন, কি বলছেন তরুণরা? ঠিক এই মুহূর্তে তিনি কিন্তু সংযুক্ত হয়েছেন এই আয়োজনে এবং আয়োজনে যে নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যেহেতু আয়োজন, তাদের পক্ষ থেকে এখন বক্তব্য চলছেন এবং কিছুক্ষণ আগেই উপস্থিত নেতাকর্মীরা হাতের তালি দিয়ে সাধুবাদ জানিয়ে তারেক রহমানকে এই আয়োজনে আহ্বান জানিয়ে আসলে শুভেচ্ছা জানিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, একটু উদযাপনও করে নিয়েছেন এবং কিছুক্ষণ পরে তিনি আসলে বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এবং অন্যান্য নেতাকর্মীদেরকে তিনি কি ধরনের আসলে দিক নির্দেশনা দিবেন সেটি কিন্তু এখনো অপেক্ষায় রয়েছে এখানকার উপস্থিত নেতাকর্মীরা। এবং যেহেতু তারুণ্যের রাজনৈতিক যেই অধিকার প্রতিষ্ঠার বিষয়টি এখানে রয়েছে, তাই তরুণ যেই নেতাকর্মীরা রয়েছেন তারা
তারা বলছেন যে আগামী দিনে শুধুমাত্র যে স্লোগানে তারুণ্যের নেতৃত্ব থাকবে তা নয়, নেতৃত্ব স্থানীয় সংগঠনে এবং প্রতিটি ধাপেই তারা নিজেদের উপস্থিতি জানান দিবেন। হয়তো অনেকে বলবে এটি সময়ের ব্যাপার, কিন্তু তারা বলতে চাইছেন যে অংশগ্রহণটা এখন আর কেবলই সময়ের নয়, তারা অংশীদার হয়ে কাজ করবেন এবং বাংলাদেশের যে রাজনৈতিক চিন্তা ভাবনার কথা বলা হয়, যেরকম পরিকল্পনার কথা বলা হয়, স্বপ্নের কথা বলা হয়, সেটি তারা বাস্তবে রূপ দিতে চায় এবং তাদের দলীয় পর্যায়ে তাদের অংশগ্রহণটুকে নিশ্চিত করতে চায় এবং বিভিন্ন সময়ে যে ভিন্নভাবে নেতিবাচকভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা ছাত্রদলকে ব্যবহার করার যে বিষয়টিকে তারা বলছেন যে এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে তারা মূলত নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে নেতৃত্ব দিবেন, সংগঠন করবেন এবং তরুণ নেতৃত্বকে তারা আসলে এমন একটি পথ দেখাতে চায় যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বদল আসে এবং বন্দোবস্তটি হচ্ছে অত্যাধুনিক হয়ে ওঠে। অর্থাৎ পিছনে যেই গুম, খুন, মামলা হামলার রাজনীতি ছিল এগুলো থেকে তারা বেরিয়ে আসতে চায়। দীর্ঘদিন যেহেতু তারা বঞ্চনার শিকার হয়েছেন, অনেকে দীর্ঘদিন আসলে কারাগারে কাটিয়েছেন বিনা অপরাধে, সেই সব স্মৃতি তারা দূরে ঠেলে বাংলাদেশ প্রশ্নে এক হতে চায় এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের সাথেও তারা ঐক্য প্রকাশ করতে চায় এই মর্মে, যখন ঐক্যটি হবে বাংলাদেশ প্রশ্ন, যখন বিষয়টি হবে বাংলাদেশ প্রশ্ন, বাংলাদেশের জনগণের প্রশ্ন, ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে রাজনৈতিক যেই দলীয় স্বার্থ সেটিকে উপেক্ষা করে তারা চান বাংলাদেশ প্রশ্নে এক হতে। যেহেতু স্বেচ্ছাসেবক দল রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও তাদের জায়গা থেকে নিজেদের অবস্থানটি উপস্থাপন করেছেন। যুবদলের পক্ষ থেকেও আমরা একই আসলে আহ্বান দেখেছি। অন্যদিকে যদি একটু উল্লেখ করি যে যারা ছাত্র দল রয়েছে তারাও কিন্তু আজকের তাদের এই আয়োজনের মধ্য দিয়ে বলেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের যেই অংশগ্রহণ এবং যে কার্যক্রম সেটিকে তারা আরো বলিষ্ঠ করতে চান, দৃঢ় করতে চান এবং এর মধ্যে দিয়ে একটি নতুন মাইল ফলক আসলে রাজনীতিতে হবে সেটি বলছেন। যেহেতু সাম্প্রতিক সময়ে সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র দলের আন্দোলন চলছিল, তারা জানিয়েছেন যে তাদের সেই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত এই যে সাম্য হত্যা সেটির সুষ্ঠু তদন্ত হয়, অর্থাৎ সুষ্ঠু তদন্ত হওয়ার আগ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটি আসলে প্রত্যয় ব্যক্ত করেছেন। যেহেতু প্রত্যয়ের কথাই বলছি, আরেকবার মনে করিয়ে দিতে হয় এই যে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে প্রতিবার আসলে অঙ্গীকার করা হয়, এখন আর শুধু অঙ্গীকারেই থাকবেন না, অঙ্গীকার বাস্তবায়নে যে কাজটুকু করতে হয় সেটাও তারা করবেন। অর্থাৎ শুধুমাত্র যেই সংলাপের বিষয়টি থাকে সেটিকে রেখে তারা বাস্তবে রূপ দেওয়ার যেই পরিকল্পনা, যেই কাজ সেটি করতে চান। এই মুহূর্তে মঞ্চে কিন্তু যেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারাও রয়েছেন এবং তারাও কিছুক্ষণ পরে তারা বক্তব্য দিবেন। যেহেতু সরাসরি তারেক রহমান সংযুক্ত হয়েছেন, তিনিও কিন্তু এখানে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং তাদের যে বক্তব্য এটি জানছেন এবং কি দিক নির্দেশনা উনি এখান থেকে দিবেন সেটার অপেক্ষায় রয়েছেন এখানকার সাধারণ যেই নেতাকর্মীরা রয়েছেন এবং তারা বলছেন যে আগামী দিনে তারা কোন পথে হাঁটবে, কোন পদ্ধতিতে হাঁটবে, কোন নীতিটি তারা ধারণ করবে, সংগঠনটা আসলে কিভাবে গঠনতন্ত্র মেনে এগিয়ে যাবে, নেতৃত্বে কারা থাকবে, সবগুলোর জন্য দিক নির্দেশনার অপেক্ষা করছে। যে দিক নির্দেশনার কথা তারা বলছেন যে তারেক রহমানের হাত ধরে আসবে এবং প্রতিটি ধাপকে তারা ঢেলে সাজাতে চায়। ঢেলে সাজানোর মানে জুমাতুল বিদা, আপনাকে ধন্যবাদ। বিএনপির 3 সংগঠনের তারুণ্যের সমাবেশের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন জুমাতুল বিদা। দুদকের মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদুর রহমান। এতে সব মামলা থেকে সাজামুক্ত হলেন তারেক রহমান। এ বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন এবং আমরা এই আপিল শুনানি করতে গিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইদানিংকালে ম্যাডাম খালেদা জিয়া চ্যারিটেবল মামলা এবং গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের সাথে আরেকটা আপনার মানি লন্ডারিংয়ের মামলা এবং আপনার 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় যদিও তারেক রহমান সাহেবের কোনো আপিল ছিল না, কিন্তু মাননীয় আদালতকে আমরা আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন।
এবং সেখানে 21 আপনারা জানেন 21 আগস্টের মামলায় তারেক জিয়া সাহেবকে একুইটাল দেওয়া হয়েছে, অর্থাৎ নন অ্যাপিলিং একিউজ যারা তাদের সবাইকে আপনার একুইটাল দেওয়া হয়েছে। এবং জিয়া অরফেনেজ ট্রাস্ট মামলায় এবং আরেকটা মানি লন্ডারিংয়ের মামলায় যেটা গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের সাথে, সেখানেও তাকে নির্দোষ সাব্যস্তে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের ফুল বেঞ্চ অ্যাপেলেট ডিভিশনের ওনারা বলেছেন যে অন্য কনভিক্ট যিনি আপিল করতে পারেননি এই খালাস বা এই একুইটালের অর্ডার তাদের বেলায় প্রযোজ্য হবে। আজকে আমরা এই কোর্টে বেগম জুবাইদা রহমানের মামলায়ও আমরা একই কথা বলেছি এবং বলেছি যে মিলার্ড, আপনি যেহেতু দেখতে পাচ্ছেন কাগজপত্র, ডকুমেন্ট এবং অন্যান্য যা কিছু আছে তা থেকে এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায়ও প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন। এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন, আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। আরেকটা জিনিস যেটা হয়েছে আমি বলতে চাই সেটা হলো যে আমরা আগে এই কোর্টে আমরা একটা বলেছি এবং আগের ইন্টারভিউতেও আপনাদের কাছে এই জাতিকে আমরা একটা কথা বলেছিলাম আমরা আইনজীবীরা এবং আমার সাথে আমার ডিফেন্স টিম অন্যান্য যারা আছেন, মিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুজ্জোধা বাজল, মিস্টার জাকির হোসেন ভুইয়া এবং আমাদের সিনিয়র জয়নাল আবদিন সাহেবও ছিলেন। আমরা একটা কথা বলেছি যে একটি টাকাও একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাব এখানে আছে। সেখানে বাংলাদেশের বাইরে অর্থাৎ এই 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। কাজেই ম্যাডাম খালেদা জিয়া যেই কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। আজকে 18 বছর 17 বছর উনি লন্ডনে আছেন ভাড়া বাড়িতে। কাজেই এই মামলা 7 সনে শুরু হয়েছে, 23 সনে জাজমেন্ট, উনি 8 সনে 9 সনে লন্ডনে গিয়েছেন। যদি কোনো সম্পত্তি লন্ডনে থাকতো বা অন্য কোনো দেশে থাকতো সেটা এনে আবার চার্জ অ্যামেন্ডমেন্ট করে তারপরে তাকে সাজা দেওয়া যেত, কিন্তু এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি এবং আমার ডিফেন্স টিম যারা আমার সাথে ছিল আমরা এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ে নির্দোষ সাব্যস্তে বেগম জুবাইদা রহমান এবং ওনার স্বামী মিস্টার তারেক রহমান খালাস হয়েছেন। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাই। দুদকের মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। এই নিয়ে তাদের আইনজীবী ব্রিফিং করছিলেন। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় তাকে। পরে শাহবাগে দলের অনুষ্ঠানে এটিএম আজহার দাবি জানিয়েছেন হাসিনা আমলে জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের আইনের আওতায় আনার। এটিএম আজহারুল ইসলামের কারামুক্তির সংক্ষিপ্ত আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে মঙ্গলবার রাতেই কারাগারে পৌঁছায়। বুধবার সকালে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে দেওয়া হয় মুক্তি। এ সময় ছিলেন জামাত আমির সহ দলের নেতাকর্মীরা। প্রায় 13 বছর কারাবাসের পর মুক্ত বাতাসে নেতাকর্মীদের সাথে সৌজন্য বিনিময় করেন 73 বছর বয়সী আজহারুল ইসলাম। এ সময় শাহবাগ মোড় পরিণত হয় জনাকীর্ণ এলাকায়। শাহবাগ মোড়ে আয়োজন করা হয় শুকরানা অনুষ্ঠানের। জামায়াতে আমির দোয়া চান এটিএম আজহারুল ইসলামের জন্য। যার উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। বক্তব্যে কারামুক্ত এটিএম আজহার অভিযোগ করেন শুধু জামায়াতের রাজনীতি করায় মিথ্যা মামলায় জড়ানো হয় তাকে। দাবি করেন বিচারিক হত্যা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক।
2012 সালের 22 আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। 71-এ মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতনের 6 ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে 2014 সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে প্রথমবার আপিল শুনানি করে সেই রায় বহাল রেখেছিল তখনকার আপিল বেঞ্চ। জুলাই অভ্যুত্থানে সরকার বদলের পর আজহারের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে আপিল শোনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সেই রায়ে আজহারকে বেকসুর খালাস দেওয়া হয়। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ 4 জনের 10 দিনের রিমান্ড আবেদন চেয়ে আবেদন করেছে পুলিশ। রিমান্ড চাওয়া অন্য আসামিরা হচ্ছেন আবু রাসেল মাসুদ উর্ফে মোল্লা মাসুদ, MAS শরীফ ও মোহাম্মদ আরাফাত ইবনে মাসুদ। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। রিমান্ড আবেদনে বলা হয়েছে 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 23 জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা দেয়। তারা সন্ত্রাসী বাহিনীর 7 স্টার গ্রুপ পরিচালনা করত। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর জেল থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে তারা। জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসুর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে হয় এই বৈঠক। এর আগে 4 দিনের সরকারি সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা। রাত 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে ডক্টর ইউনূসকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রধান উপদেষ্টার এই সফরে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গেও। আগামী 31 মে দেশে ফিরবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহত ও রোগীর স্বজনদের সাথে হাসপাতালের নার্স, চিকিৎসক, কর্মচারীদের হাতাহাতি হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন হাসপাতালের স্টাফ সহ কয়েকজন। দুপুর 12টা থেকে 1.5 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গতকাল রাতে জুলাই আন্দোলনে আহত 2 গ্রুপের হাতাহাতি হয়। এ সময় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে এক পক্ষ। তবে আহতরা বলছেন চিকিৎসা না পেয়ে পরিচালকের রুমের সামনে পেট্রোল ঢেলে আত্মাহুতির চেষ্টা চালায় তারা। যেমনটি জানাচ্ছিলাম, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার নার্সদের উপর হামলার অভিযোগ উঠেছে। জুলাই অভ্যুত্থানে আহতদের বিরুদ্ধে এ নিয়ে সবশেষ খবরাখবর জানাবেন কাজী ফয়সাল ঘটনা নিয়ে বিস্তারিত জানাবেন। আর এখন সেখানকার পরিস্থিতি কি? শাহনাজ, মূলত ঘটনা শুরু তো সকাল থেকেই এবং এটি এখন পর্যন্ত চলমান আছে। থেমে থেমে কিন্তু এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভেতরের যে অংশটিতে এখানে কিন্তু একরকম উত্তেজনা বিরাজ করছে। কিছুক্ষণ পরপরই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেখানে রয়েছেন এবং এখানে হাসপাতালে যে চিকিৎসাধীন রয়েছে শিক্ষার্থী তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে সেনা সদস্যদের সঙ্গে। এবং এখানে যারা মূলত আছেন চক্ষু রোগী, অর্থাৎ জুলাই আন্দোলন যাদের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত তারা এখানে চিকিৎসাধীন ছিলেন এবং এখানকার চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্যান্যদের সঙ্গে যে একটি সংঘর্ষের ঘটনা, সেই সূত্রপাত ধরে কিন্তু এই জুলাই আহত এখানে চক্ষু বিজ্ঞানে যে চিকিৎসাধীন এই রোগীদের সঙ্গে কিন্তু এর বাইরে উল্টো পাশে যে সড়কে নিটোর পঙ্গু হাসপাতালে যে চিকিৎসাধীন যে জুলাই আন্দোলনে আহতরা ছিলেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং তারা চাচ্ছেন যে এখানে জুলাই আন্দোলনে যারা শুধুমাত্র চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের রোগী রয়েছেন তারাই যেন থাকেন, বাকি যারা এসেছিলেন বাহির থেকে তারা যেন এখান থেকে চলে যান। মূলত এই অবস্থায় কিন্তু রয়েছে। এখানে একটু পরপরই জুলাই আন্দোলনে যারা রয়েছেন তারা কিন্তু তারা উত্তেজিত হয়ে পড়ছেন এবং তারা চাচ্ছেন যে সকল চিকিৎসক, নার্সরা তাদের উপরে হামলা চালিয়েছে তাদের যেন বিচার করা হয়, তাদের যেন গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণ আগেই
মোহাম্মদপুর সেনা ক্যাম্পের দায়িত্বে যিনি রয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাজিম, উনি সংবাদ সম্মেলন করেছেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত ওনারা একজন গুরুতর আহত রোগীকে পেয়েছেন এবং তার মাথা ফেটে গেছে। তার পরিচয় তারা বলছেন যে এখানকার হসপিটালের স্টাফ, এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের আহতের বিষয়টি এখনও তারা ক্লিয়ার না। এই পুরো বিষয়টি তারা মূলত তদন্ত করবেন এবং তারা চাচ্ছেন পরিস্থিতি যেন সামাল দিতে এবং যেন এই হাসপাতাল চিকিৎসা সেবা যে বন্ধ রয়েছে এটি যেন আবার চালু হয় সেই চেষ্টাই তারা করছেন। জি ফয়সাল, আপনাকে ধন্যবাদ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার নার্সদের উপর হামলার অভিযোগ উঠেছে। জুলাই অভ্যুত্থানে আহতদের বিরুদ্ধে এ নিয়ে জানাচ্ছিলেন কাজী ফয়সাল। সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট সীমান্ত দিয়ে আবার আরও 120 জনকে পুশ ইন করেছে ভারত। বিজিবি জানিয়েছে ভোরে সিলেটের জৈন্তাপুরের ঝিঙ্গাবাড়ি এবং জাফলং ভ্যালি বোর্ড স্কুল এলাকা দিয়ে 66 জনকে পুশ ইন করে বিএসএফ। এ সময় বিজিবির একটি টহল দল তাদের হেফাজতে নেয়। এদের মধ্যে 18 জন পুরুষ, 22 জন নারী ও 26 জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম ও বাগেরহাট জেলায়। এমন পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এদিকে লালমনিরহাট সীমান্ত দিয়ে 38 এবং সুনামগঞ্জের ছনবাড়ি সীমান্ত দিয়ে 16 জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানা থেকে পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ-এর আরও 15,000 ইউনিফর্ম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে নূর গার্মেন্টসে অভিযান চালিয়ে 15,000 পিস ইউনিফর্মের চালানটি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় কারখানার মালিক সহ কয়েকজনকে। সংশ্লিষ্টরা জানিয়েছে মাস দেড়েক আগে অন্য একটি পোশাক কারখানার মাধ্যমে এসব ইউনিফর্ম তৈরির অর্ডার নেন তারা। তবে বেশ কয়েকদিন আগে এসব পোশাক তৈরি সম্পন্ন হলেও মজুরি পরিশোধ করে চালানটি নিয়ে যাওয়া হয়নি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়াতে নিজেরাই উদ্যোগী হয়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে বলে দাবি নূর গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষের। এ নিয়ে 3 দফায় চট্টগ্রামে কেএনএফ-এর 46,000 ইউনিফর্ম উদ্ধার হলো। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সংগঠনটির কো চেয়ারম্যান বাদিউল কবির জানিয়েছেন, সারা দেশের সরকারি কার্যালয়ে এই কর্মসূচি চলবে। তবে হাসপাতালগুলোতে তাদের সুবিধা মতো ও আধা ঘন্টার কম সময়ে বিক্ষোভ করে রোগীদের সেবা নিশ্চিত করা হবে। এর আগে সকালে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ জারিতে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেন 7 সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। ইশরাকের মেয়রের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে হয় লিভ টু আপিলের শুনানি। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের অসঙ্গতি তুলে ধরেন রিটকারীর আইনজীবী। জবাবে ইশরাকের আইনজীবী জানিয়েছেন, আদালতে রায়ের আলোকে গেজেট প্রকাশ করেছে ইসি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না বলেও সিদ্ধান্ত দিয়েছেন তারা। প্রধান বিচারপতি বলেন, বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। ইসির বক্তব্য শুনতে চান তারা। পরে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন আদালত। এবার থাকছে সেনোরা সৌজন্যে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে এর খবর। নারীর স্বাভাবিক শারীরিক এক ক্রিয়া পিরিয়ড বা মাসিক, অথচ পরিবার কিংবা প্রতিষ্ঠান কোথাও এই নিয়ে কথা বলার পূর্ণ স্বাধীনতা নেই। সংশ্লিষ্টরা বলছেন, নারীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিতে প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা। জিনিয়া কবির সূচনার রিপোর্ট, ছবি তুলেছেন শাফিন তপন। ইসরাত 30 পেরোনো এ নারী কাজ করেন রাজধানীর একটি বেসরকারি সংস্থায়। কাজের প্রয়োজনে প্রায়ই তাকে থাকতে হয় অফিসের বাইরে, কিন্তু মাসের বিশেষ কয়েকদিনে অর্থাৎ পিরিয়ডকালীন সময়ে তার উপর ভর করে এক শঙ্কা। বাইরে যে কোনো জায়গায় তো আসলে টয়লেট যদি পরিষ্কার না হয়, সেখানে যেহেতু আসলে এই কাজগুলো করা একদমই ডিফিকাল্ট। এই জিনিসটা আমার একটা নির্দিষ্ট জায়গায় ফেলার মতো, সেটাও আসলে কোথাও পাওয়া যায় না। তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে এটা কি করব এই চিন্তা করেই দেখা যায় যে চেঞ্জ না করেই আবার মানে চলে আসতে হয়। মাহিন মাসিক চলাকালীন অফিসে তেমন অসুবিধায় না পড়লেও ছুটিতে বাড়ি যাওয়ার সময় পথে বেশ ভোগান্তিতে পড়তে হয় তাকে। আমাদের লং জার্নিতে বা অফিসের টাইমে কোনো একটা ওয়ার্কশপ চললে আমাদের 8 ঘন্টার বেশি সময় একটা ব্যাড পরে থাকতে হয়। শিক্ষিত কর্মজীবী নারীদের যখন এ অবস্থা,
তখন স্কুল কলেজ থেকে শুরু করে অন্য নারীদের এ সময় সংকট আরও বেশি। প্রথম দরকার হচ্ছে আমাদের একটা সুষ্ঠু মাসিক ব্যবস্থাপনা। এর সাথে কি জড়িত? আমার অর্থ জড়িত, আমার কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস, আমাদের সচেতনতা। ক্যান্টারের 2024 সালের হাউসহোল্ড পেনিট্রেশনের গবেষণা বলছে দেশে বর্তমানে মাত্র 17.4% নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন, যার অধিকাংশই রাসায়নিক সুগন্ধিযুক্ত। মাসিক চলাকালীন সময় তো রক্ত আসে, তো রক্তের পিএইচ আমরা জানি অ্যালকালাইন, কাজে ওই সময় কিন্তু এমনিই প্রজনন তন্ত্র একটু ভালনারেবল থাকে। আর তারপরে যদি সেরকম সেন্টেড বা কেমিক্যালস ইউজ করে, তাহলে তার উপকারী যে ব্যাকটেরিয়া সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সব শ্রেণীর নারীর জন্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করার পরামর্শ সংশ্লিষ্টদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। বিদেশি শিক্ষার্থীদের জন্য আরেকটি দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। তাদের ভিসা সাক্ষাৎকার স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বাড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের যাচাই বাছাইয়ের সময়সীমা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাইয়ের বিষয়ে নির্দেশিকা জারির পরিকল্পনা করছে পররাষ্ট্র দপ্তর। দূতাবাসগুলোতে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ভিসার সাক্ষাৎকার নেওয়া যাবে না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শুরু টি-20 মিশন। সবার সম্মিলিত পারফরমেন্সে সিরিজ জয়ের আশার কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। নিজের দায়িত্বের কথাও মনে করেছেন। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবে সিরিজের সূচি বদলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফিরছে খেলা। ম্যাচ ঘিরে থাকছে বাড়তি নিরাপত্তা। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু রাত 9টায়। সিরিজের ট্রফি উন্মোচনে লিটন দাস ও সালমান আগা, দুই নতুন অধিনায়কের কাছে নিজ নিজ দেশকে বিপর্যয় থেকে টেনে তোলার গুরু দায়িত্ব। টি-20তে বাংলাদেশ পাকিস্তান দুদলই পার করছে বাজে সময়। আরব আমিরাতে বেরিয়ে আসে টাইগারদের হতশ্রী চেহারা। তার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার, সব মিলে ব্যর্থতার 16 কলা পূর্ণ। পাকিস্তান সিরিজের আগে ভুল থেকে শিক্ষা নেয়ার সেই পুরনো বার্তাই দিলেন লিটন দাস। আলোচনা সমালোচনা হবে, ভালো ক্রিকেট না খেললে এটা তো নর্মাল জিনিস, বাট আমাদের সবারই চেষ্টা থাকে যে আমরা ভালো ক্রিকেটটা কীভাবে খেলতে পারি। অ্যান্ড আমরা জানি আমরা কোথায় কী মিস্টেক করেছি, আমরা চেষ্টা করবো ওই জিনিসটা যেন রিপিট এখানে না হয়। আমার মনে হয় আমাদের টিমটা খুব ব্যালেন্স হয়। অধিনায়কের হাতে ভাঙ্গাচোরা এক বোলিং ইউনিট। আগে থেকেই ইনজুরিতে সেরা পেসার তাসকিন, আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছেন মোস্তাফিজও। যারা আছেন তাদের উপর আস্থা রাখা ছাড়া উপায় নেই লিটনের। তাসকিন এন্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে, এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে। শুধুই কি বোলিং, ব্যাটিংটাও হজবরল। ইনজুর্ড সৌম্য সরকারের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ, স্কোয়াডে ওপেনারের ছড়াছড়ি, সব মিলে লাহোরে টিম কম্বিনেশনও বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ। বাবর রিজওয়ান শাহিনকে বাইরে রেখে পিএসএল পারফরমেন্স বিবেচনায় দল গড়েছে পাকিস্তান। সাহিবজাদা ফারহান, হাসান নেওয়াজ, সাইম আইয়ুবরা যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। তবে হেড কোচের মতো পাক অধিনায়কও সমীহ করছেন প্রতিপক্ষকে। বাংলাদেশ অবশ্যই ভালো দল, তবে কোনো নির্দিষ্ট ব্যাটার কিংবা বোলারের নাম বলতে চাই না। দল হিসেবে তাদের ভালো করার সামর্থ্য আছে। পাকিস্তানের ব্যাটিংয়ে পরিবর্তন আসলেও নাসিম শাহ, হাসান আলী, হারিস রৌফদের নিয়ে অভিজ্ঞ বোলিং ইউনিট দিয়ে এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, লাহোর, পাকিস্তান। এই ছিল বিকাল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। তোমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।